নমস্কার, আমি অর্ণব, আর আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন পয়েন্ট জিরো। এখানে কিছু ভয়, কিছু হাসি আর কিছু আতঙ্ক নিয়ে আমি চলে আসি তোমাদের নতুন নতুন গল্প শোনাতে। আজকে একটা খুবই জনপ্রিয় গল্প শোনাতে চলেছি। গল্পটা হলো আশা দেবীর কলমে চাবি। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। মাঝরাতে একটা ঝোড়ো হাওয়া প্রভাত বিশ্বাসের কাঁচের জানলার ওপর আছড়ে পড়ল। যেন মনে হলো দূরের পাহাড় পেরিয়ে ঝাউ গাছগুলো মাথার উপর দিয়ে সে যেন একটা জানলাকে লক্ষ্য করে ছুটে আসছে। তারপরে সেই ঝোড়ো হাওয়া ঠিক কান্নার মতো সবে উচ্ছ্বাসে জানলার খড়গুলিকে বুক চাপড়ানোর মতো আওয়াজ করে খুলে ফেলল। আর যেন ঝড়ো হাওয়া দূরের বাতাসে আসা ফুলের গন্ধর মতো একরাশ গন্ধের সঙ্গে পালকের মতো লঘু পায়ে কে যেন ঘরের ভেতর নেমে এলো। তারপর সেই কোড়া শাড়ির গন্ধ, চেনা চেনা মিষ্টি মায়ের গন্ধ, চুলের গন্ধ আর গরম গরম নিঃশ্বাসে যেন ঘরটা ভরে দিল। প্রভাত অনুমান করল অনু এসেছে। কদিন বৃষ্টি নেই, প্রচণ্ড গুমোট চলছে। পাহাড়ে এমন গুমোট সচরাচর খুব একটা দেখা যায় না। মনে হচ্ছে একটা প্রবল ঝড় বৃষ্টি পূর্ব সংকেত হতে পারে। প্রভাতের ঘরটার বাইরে যেন শব্দহীন পাহাড়ি রাজ্যের স্পন্দনহীন অন্ধকার রাতটা যেন তাহার অনুভূতিগুলোকে নিশ্চিত করে আনছে। যেন মনে হচ্ছে বাইরে এই পাহাড়ি পাথরের অন্ধকারটা তার বুকটাকে দু হাত দিয়ে চেপে ধরতে চাইছে। বাইরে নিঃশব্দ পৃথিবী, ভেতরে নিরন্ধ অন্ধকার। এই নিথর রাতের আধারে যেন ওই ইন্দ্রিয়গুলো এই মুহূর্তে সজাগ হয়ে উঠছে। মনে হচ্ছে তারা কে যেন জানলায় এসে গেছে, শাঁখের মতো সাদা আর সরু সরু আঙুল দিয়ে খড়গড়ির কাঠগুলো তুলছে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়িয়েছে ঠিক তার খাটের কাছে। আরো কাছে, আরো কাছে এগিয়ে আসছে সে। বাহুদুর বাহুদুর, নীল নীল আমার সিন্ধুকের চাবি নিল। বিপ্রীত কণ্ঠে প্রভাত চিৎকার করে উঠল। তারপর তীরের মতো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে। এই শীতের রাতে সেও ঘেমে যাচ্ছে পুরো। উত্তেজনায় ছুটে সে ঘরের কোণা সুইচ বোর্ডের কাছে গিয়ে আলো জ্বালল। মাথার মধ্যে যেন হাতুড়ির ঘা দিচ্ছে কে। ঘরের আলোটা জ্বলে উঠতেই যেন ছায়াবাজের মতো দেয়ালের গায়ে অনু আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। প্রভাত বিছানার উপর ধপ করে বসে পড়ল। নিজেকে একটু সংযত করে নিয়ে সে আবার চারিদিকটা বেশ চেয়ে চেয়ে দেখল। আলোটা ভারী ঘোলাটে ঘোলাটে লাগছে। কতদিনের পুরনো আর ময়লা বাল। ধুলো ময়লা পড়ে পড়ে ওর জোর কমে গেছে। চারিদিকে মাকড়সায় জালও বুনে ফেলেছে। সেই মাকড়সার জালে তার বেয়ে নেমে আসা আলোর ক্ষীণতম রশ্মিগুলোতে চুনবালি ওঠা দেয়ালগুলোকে যেন তিরু সাপদের মতো লাগছিল। কারা যেন অজস্র আঙুলির সংকেত তাকে শাসিয়ে চলছে একটানা। প্রভাত ঘরবার, খাটের তলা, আলমারির পাত সব খুঁজে খুঁজে দেখল, কিন্তু অনু কোথাও নেই। দরজার হুড়কো তেমনি বন্ধ আছে। তবে কে বালিশের নিচে চাবি নিতে এসেছিল? প্রভাত বালিশ তুলে দেখল সেটা সেখানেই পড়ে আছে। আলমারির পাশের লোহার সিন্ধুক তেমনই ছেঁড়া অয়েল ক্লথ দিয়ে ঢাকা আছে।
ধুলোয় ধুলোয় সিন্ধুকের গায়ে লাল স্বস্তিক চিহ্ন যেন ক্ষতের মতো তেমনি কালো হয়ে তাকিয়ে আছে। কেউ যে হাত দিয়েছে বলে এমন তো আর মনে হচ্ছে না। তবে প্রভাত বিছানা ছেড়ে উঠে বসল। ভাঙা দাঁতের উপর কাঁটা ঠোঁটটার ভেতর থেকে শরীফের মতো বার কত লাল জিভটা নাড়ল। এবার যেন তার অনুভূতিগুলো একটু একটু করে বাইরের দিকে আসছিল। হঠাৎ মনে হলো বড্ড তেষ্টা পেয়েছে। ঘরের ভেতরে রাখা কাঁচের কুঁজোটা থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে ফেলল। তারপর ধপ করে বিছানায় বসে পড়ল সে। অনু এসেছিল। প্রভাত জানতো সে আসবেই তার গয়নার আকর্ষণে। সেই পাগলের মতো ছুটে এসে জানলাটা খুলে দিল। তারপর সে দূরে সন্ধানী চোখ মেলে কাকে যেন খুঁজতে লাগলো সেই নিকষ কালো অন্ধকারের ভেতরে। এই যে পেন্সিলে আঁকা পাহাড়ের সারি আকাশের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঠিক তাদেরই মাথার ওপর দিয়ে হয়তো এই দমকা ঠান্ডা হাওয়াটা ছুটে এসছিল পাগলের মতো। কালো কালো পাইনের মাথাগুলো কেঁপে কেঁপে শিউরে সেজে উঠছিল সেই হিমল স্পর্শে। পাহাড়ের বুকের গ্রামগুলো ঘুমন্ত গৃহস্থরে ঘরের নিবু নিবু আলোগুলোকে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল সে। হঠাৎ যেন বাজ পড়া নেড়ে গাছটার উপর শুকনো ছটনাটা চিৎকার করে উঁকিয়ে কেঁদে হঠাৎ চুপ করে গেল কাকে দেখে। আর কে যেন ছুটে আসছে সাদা কঙ্কালে আঙুলে ধোঁয়ায় কালো বুক পড়া চূড়া লণ্ঠন হাতে ধরে। আর দেখতে দেখতে সে ঘরের চাল, সেই গাছের মাথার পুষ্পপঞ্চ হিমিনী জমে রূপ নিল অনু আর সেই গাছের মায়াবী কায়া। যেন অনায়াসে কায়া গহন করে জানলার ভিতরে ঢুকে পড়ল। তারপর তার ব্রোঞ্চের চুড়ির কর্কশ ঠুনঠান, শাড়ির আওয়াজ আর মাথার তেলের গন্ধে ঘরটা যেন ভরে যাচ্ছিল। প্রভাত তাকে দেখতে চাইছে, নইলে সে প্রভাত তাকে দেখেছে, নইলে সে বুঝলো কি করে এটা অনু বলে। বাইর থেকে বাহাদুর ডাকছে, বাবু বাবু কিছু হলো, দরজা খোলো। কিন্তু প্রভাত দরজা খুলল না, শুধু পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলো, যেন সে কাকে একটা খুঁজেই চলেছে, যেন দরজা খুললেই সে পালিয়ে যাবে। এমনই সে প্রায় করে। বাহাদুর খুবই পুরনো চাকর, সে তাই সবই জানে। অনুকে দোতলা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে খুন করার পর থেকেই সে এমনই করে স্ত্রীর গহনা পাহারা দিয়ে চলেছে যক্ষের মতো। তবু মনে হয় পারবে না, সে কিছুতেই পারবে না। অলংকার লোলপুতে অনুর মৃত্যুর পরও আরো বাড়ছে, সে সেগুলো নেবেই নেবে। এই কথাটা ভাবতে ভাবতে যেন তার মাথার সেরা উপসেরাগুলো টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যেতে চাইছে যন্ত্রণায়। যদি তার একটা রাতও নিশ্চিন্তে ঘুম হতো, তাহলে হয়তো সে বাঁচতে পারত। বাড়ির নাম প্রভাত কিরণ। এই ইতিকথা বড়ই বিচিত্র। এই শহরের পথে পথে সিগারেটের ফেরি করে বেড়াতো প্রভাত। কটা পয়সাই বা হতো, কখনো একবেলা ভাত জোটে, কখনো আবার অনাহার। হঠাৎই যুদ্ধ বাঁধল। চারটে ভাঙা দাঁত আর কটা ঠোঁটের পাকে হাসির ঝিলিক খেলে গেল তার মুখ বেয়ে। সরস্বতীকে ক্লাস 7-এ বিদায় দিলেও লক্ষ্মীকে কিভাবে তার লোহার সিন্ধুকে বাঁধতে হয় সে সেটা জানতে পেরে গিয়েছিল। যুদ্ধের সুযোগে ভুটিয়াদের মারফত তিব্বতে সে সিগারেটের চোরা কারবার করত। আরো যেন কি কি চালান দিত সেটা আমরা ঠিক জানি না। চক্ষের নিমেষে কাঁচা টাকা আর সোনার বারে তার সিন্ধুকটা যেন ভরে উঠল। গরিলার মতো লোমশ
তাতে কানের ওপর থোপা থোপা চুলগুলো টেনে টেনে ফাঁকা দাঁতের পাশে লিকলিকে জিভটা নেড়ে নেড়ে হাসতো প্রভাত। কি সুখ, কি সুখ, কি সুখ না কি সুখ! নিজের নামে বাড়ি করেছে সে, কেউ নেই, সবাই ধরে বসলো, বিয়ে কর বাবা, বিয়ে কর, কেউ তো আর নেই, কে দেখবি? প্রভাত এবার জন্তুর মতো অর্থহীন দৃষ্টি মেলে চেয়ে রইতে লাগলো। তাকে বিয়ে করবে কি? যার চোখ আছে, যার চোখ আছে সে তো কিছুতেই সাহস করবে না। কিছুদিন বেশ কেটে যেতে লাগলো। এবারে বিয়ের সঙ্গে তার মুখে রহস্যের হাসি। আরো 3 মাস পর একদিন সকলকে বিস্মিত করে চৌমাথার মোড়ে বউ নিয়ে এলো প্রভাত। সবাই বিস্মিত দৃষ্টি মেলে চেয়ে রইল। অফিসের লেট হয়ে গেল, তবু কোনো মন্তব্য পর্যন্ত তার পড়ল না। অপূর্ব সুন্দরী অনু, তার সারা শরীরে গয়নার বেনারসিতে ঝলমল করছে। সবাই বললে, এই গরিলার গলায় আবার হীরের হার পরালো কি? গয়না প্রভাতই দিয়েছিল। মনে মনে ছিল, স্ত্রীকে দেওয়া মানে গর্বে থাকা। তাছাড়া সুন্দরী বুদ্ধিমতো অনু প্রথমে একেবারে বেঁকে বসেছিল, কিন্তু সে গরিবের মেয়ে, সাজতে গুজতে গয়নাগাটি তার বড় লোভ। সেই রন্ধের শনি প্রবেশ করলো এবং সে প্রভাতের ফাঁদে পা দিল। পাহাড়ের কোলে বিরাট বাড়ি, বাগান, এমন স্বামীর ঘর অনু আশা পর্যন্ত কোনোদিন করেনি। কিন্তু আশ্চর্য, একদিনই সে অনুভব করলো প্রভাতের চোখ তাকে সামনে পাহারা দিয়ে ফিরছে। একদিন বলেই ফেলল প্রভাত, গয়নাগুলো খুলে রাখ, সর্বদা ব্যবহার করলে ক্ষয় হয়ে যাবে। সে কি গো? তবে দেবারই বা দরকার কি ছিল? আমি তোমার সর্বদা ব্যবহারের জন্য ব্রোঞ্জের চুড়ি তৈরি করে রেখেছি। না, আমি গয়না খুলব না। অনু গলার হারটা দুহাতে চেপে ধরল। রোলট গোলটার হার আমি পরবো না। ছি 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 ছি, আবার কি? সবাই তাই করে আর তুমিও করবে? না, আমি করব না, দৃষ্টিস্বরে অনু জানিয়ে দিয়েছিল। কিন্তু কথা তার ঢোকেনি। প্রভাত ঠিক তখনই নেয়নি কথাটা, কিন্তু তার কদিন পরেই নিয়েছে জোর করে, যেন সে সোনার অভাবে অপচয় আর সহ্য করতে পারছে না। ব্যবহার করলে সোনা ক্ষয় হয়ে যায়। অনু কদিন চেয়েছে, অভিমানও করেছে, তারপর তাকে গাঁছা ব্রোঞ্জের চুড়িয়া ছাড়া আর কোনো গয়নায় পড়েনি। আর তার মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রভাত। কি লোভী মেয়েটা, কি ভীষণ লোভ ওর! গয়নার ওপর নইলে গরিলার মতো স্বামীর চেহারা দেখেও বিয়ে করবে কেন? বিয়ে তো করেছে সে গয়নাকে, শাড়িকে, প্রভাত কি তো আর নয়। কাছে ডাকলে আসে না, সর্বদা দূরে দূরে থাকে, মনে হয় যেন কেমন ভয় করে তাকে। বেশ তো ছিল, কি দরকার ছিল তাকে বিয়ে করার? তার সুন্দরী স্ত্রী ইচ্ছে করে অনুকে দূর করে দেয় বাড়ি থেকে। সামনের কাঁটা ঠোঁটে দন্তহীন ঘরের ফাঁক দিয়ে যেন সরীসৃপের মতো জিহাটা লিক করে ওঠে। এই সময় যেন ভারী বিভৎস লাগে দেখতে। তারে সামনে কটা হোটেল খুলেছে, দিনরাত সে তাই নিয়ে ব্যস্ত। বাড়ি প্রায় ফেরা হয় না। আর সেই বাড়ি ফিরতেই যত রাত হোক, বাহাদুর অবশ্য বাড়ি ফেরবার জন্য রোজই বলে। এও বলে না বাড়ি ফিরলে হয়তো খুবই ক্ষতি হবে, কিন্তু প্রভাত নিরুপায়। চীনা সীমান্তে যুদ্ধে লেগেছে, এখানে কত সৈন্যের আমদানি হচ্ছে। একটা ভালো হোটেল খুললে এ সময় লাল হয়ে যাবে সে। বাড়ি তো আছেই চিরকাল। এ মক্কায় কিছু টাকা সংগ্রহ করে নিতে দোষ কি? সুযোগ জীবনে কবারই বা আসে। কিন্তু যাক, সেসব কথা, সে আজ বাড়ি ফিরবে। একটা পুরো ইটালিয়ান কম্বল গায়ে
জড়িয়ে সে নির্জন বনের পথ ধরে অন্ধকারে একা বাড়ির পথ ধরল। কুয়াশা শীত হওয়ার আঁকা বাঁকা পথ। একটু দেরি হলেই বাড়ি ফিরত, কিন্তু বাড়ির সামনে এসে অচমকা থেমে গেল প্রভাত। অনু হাসছে আর কথা বলছে যেন একটা কার সঙ্গে। কি সুন্দর হাসি তার! এমন করে আবার যে অনু হাসতে জানে তা প্রভাত ঠিক বিশ্বাস করতে পারছে না। গোলাপ পোলাটা ভূপতির না, তারই কর্মচারীর ছোকরা, অনুরই দেশের ছেলে, ভারী সুপুরুষ দেখতে তিনি। অনুরই অনুরোধে প্রভাতকে চাকরি দিয়েছে। তখন বোঝেনি যে খাল কেটে কুমির এনেছে বলে। আমি আর থাকবো না ভূপতি, তুমি আমাকে বাঁচাও। ওরা আমাকে সারাদিন পাহারা দেয়, বাড়ি থেকে বাগানে পর্যন্ত নামতে দেয় না, সব গয়নাপত্র কেড়ে নিয়েছে। তুমি আমায় নিয়ে চলো। আমি তো তখনই বলেছিলাম মানুষ জন্তুর সঙ্গে থাকতে পারে না। তুমি আমাকে বাঁচাও ভাই, বাঁচাও। চাবিটা নিয়ে গয়নাগুলোকে হাত কর, তারপরই চল যাই চলে। চাবি? চাবি নেব কি করে? ও ট্যাঁকে থাকে যে। দেখ না বুদ্ধি করে কিভাবে নেওয়া যায় ওটা। আর সহ্য হলো না প্রভাতের। সেই ছুটে এসে দরজায় ধাক্কা দিল। দরজা খোলা। দরজা খুলল অনু। ওদিকে জানলার বন্ধের আওয়াজ এলো। তারপর অনু দরজা খুলতেই সে বাঘের মতো অনুর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। লুকিয়ে লুকিয়ে হাসি আর প্রেম বের করছে সব। আমি জন্তু? বেশ, দেখাচ্ছি তোর মজা, ওয়েট কর, দাঁড়া। কুকুর বাঁধা শেকল দিয়ে খাটের পায়ের সঙ্গে বেঁধে প্রভাত অনুকে পিশাচের মতো চাবুক দিয়ে পেটালো। অনু দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। ঘৃণায় লজ্জায় তার চিৎকার পর্যন্ত করতে ইচ্ছে করলো না, শুধু ভয় হতে লাগলো। এই সাপুরটার দাঁত, এই সাপুতের ভাঙা দাঁত আর কটা ঠোঁটের ফাঁক দিয়ে লিগলিকে জিভটা বেরিয়ে কখন যে একবার শেষ করে ফেলবে। খানিকটা পরই অনু জ্ঞান হারিয়েছিল। সামনে জানলার কাছে দপদপ করে জ্বলছে ভূপতি দুটো চোখ। অন্ধ রাগে যেন ফেটে পড়তে চাইছে সেই অগ্নিপিণ্ড দুটো। এরপর কিছুদিন বেশ চুপচাপ কাটলো। প্রভাত নিয়মিত কাজকর্ম করতে লাগলো, আর অনু আপনার মতো এত বড় বাড়ির কোনো কোণে গৃহকর্ম নিয়ে ব্যস্ত। তার খবরই কেউ রাখবার প্রয়োজন পর্যন্ত বোধ করল না।